মিলন বাবা, তোর খুব কষ্ট হয় তাই না বাবা? কষ্ট হবে কেন আম্মু? আমি তো ঠিক আছি। এত অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করছিস। আমি কতটা হতভাগী মা তোর, তোর জন্য কিছুই করতে পারছি না। এমন কথা বলো না আম্মু। আর লেখাপড়া করে কি হবে? সেই তো চাকরিই করতে হবে, অথবা বেকার ঘুরতে হবে। এতদিন তুমি আর আব্বু তো আমাকে কোনো কিছুর অভাব বুঝে দাওনি, কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। ভাগ্য আব্বুকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তোমার ছেলে এখনো বেঁচে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিব। তুই আছিস বলেই বেঁচে আছি। আজ তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা লাগবে আম্মু? 500 টাকা হলেই হবে, বাসায় কিচ্ছু নেই। আচ্ছা, আমি তাহলে গিয়ে বাজার করে নিয়ে আসি। তোমার মেডিসিন আছে নাকি শেষ হয়ে গেছে? ঔষধ আছে, আরও কিছুদিন খেতে পারবো। আচ্ছা, আমি তাহলে গিয়ে বাজার করে নিয়ে আসি। বলেই বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে রওনা দিই বাজারের দিকে। চলুন, বাজারে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মিলন, লেখাপড়া ছেড়ে দিয়েছি। আব্বু আমাদের সংসারটা খুব হাসি খুশি রেখেছিল, কিন্তু 3 মাস আগে আব্বু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমাদের সংসারে অন্ধকার নেমে আসে। আমি লেখাপড়া ছেড়ে দিয়ে একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছি। শপিং করে বাসায় ফিরছিলাম, হঠাৎ দেখি মিলন সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে। আমি মিলনের সামনে গাড়ি ব্রেক করি। এই কানা নাকি? এত জায়গা থাকতে এখান দিয়ে আসতে হলো? আর একটু হলে তো আমি... আর কিছু বলার আগেই গাড়ি থেকে যে বের হয় তাকে দেখে আমি চুপ হয়ে যাই। আমার মামাতো বোন আখি, আখি আপু আমার সামনে এসে বলে, তুই এই সময় কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি আপু, আপনি এখানে? শপিং করে বাসায় ফিরছিলাম। ফুপুমণি কেমন আছে? আমাদের খোঁজ নেওয়ার কি আর আপনাদের সময় আছে নাকি? এভাবে বলছিস কেন? তুই তো জানিস আমার এক্সাম ছিল। জানি। আচ্ছা, আমি যাই। রেগে আছিস আমার উপর? আপনার ওপর কেন রেগে থাকবো? আসলে বাজার করে আবার কাজে যেতে হবে। তুই সত্যিই লেখাপড়া ছেড়ে দিয়েছিস? ঠিক মতো খেতে পারি না, লেখাপড়া করব কি করে? তুই এসব ছেড়ে দে, আর আবার লেখাপড়া শুরু কর। আমি তোকে খরচ দেব। আমি কারো করোনা চাই না, আর আমি এভাবেই ভালো আছি। করোনা বলছিস কেন? তুই কি আমার পর নাকি? আপনও নই। আচ্ছা, এসব বাদ দিন, আপনি বাসায় চলে যান, আমার কাজ আছে। বলে মিলন চলে যায়। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে আছি। হাসি খুশি একটা ছেলে কেমন চুপচাপ হয়ে গেছে। এই বয়সে এই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসি। স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। বাজারে এসে অল্প অল্প করে সব কিছু নিয়ে নেই, বাজার করে বাসায় চলে আসি। আম্মুর কাছে বাজারে ব্যাগ দিয়ে চলে আসি কাজে। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি। শপিং ব্যাগগুলো রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আঁখি খান। আব্বু আজিম খান। আম্মুকে জন্মের পর দেখিনি, দাদি এখনো বেঁচে আছে। আমার ছোট ফুপি মাহি মিলনের আব্বু হাত ধরে বাসা থেকে বের হয়ে যায়। তাদের সম্পর্ক কেউ মেনে নেয়নি বলে এমনটা করতে বাধ্য হয়। দাদু মারা যাবার সময় ফুপিমণি আর ফুপাকে কখনো মেনে নিতে নিষেধ করে, তাই কেউ মিলনের খবর নেয় না। তবে আমি সেখানে যেতে চাইলে আমাকে নিষেধ করে না। ফুপা মারা যাবার পর গিয়েছিলাম, কিন্তু এক্সামের জন্য আর যাওয়া হয়নি। কাজ করতে করতে রাত হয়ে যায়। কাজের সময় শেষ হলে বাসায় চলে আসি। দরজার সামনে দাঁড়িয়ে নক করি, আম্মু এসে দরজা খুলে দেয়। আজ এত দেরি হলো কেন বাবা? কাজ বেশি ছিল আম্মু, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি খাবার দাও। আম্মু ঠিক আছে বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করে এসে আম্মুর সাথে খাবার খেয়ে নেই। আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রুমে চলে আসি। সকালে কাজ আছে, তাই আর রাত না জেগে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, তুই ওখানে গিয়ে কি করবি? আমরা কেউ ওদের কথা মনে করি না, আর তুই সেই ওদের বাসায় সবসময় যেতে চাস? আব্বু, তুমি এখনো সেই রাগ নিয়ে থাকবে? ফুপা মারা গেছে, কতটা কষ্টে আছে ফুপি একটু ভাবো। উনি তো তোমার বোন। দাদি, তুমি কিছু বলো। আমি আর কি কইব? তো দাদুর কথার বাইরে তো আর যাইতে পারি না। তোমরা থাকো এসব কথা নিয়ে। আমি কাল ফুপির বাসায় যাব, আর কিছুদিন থেকে তারপর আসব। বলেই আমি উঠে রুমে চলে আসি। আব্বু দাদিকে বলে, মা, আখি কিন্তু ঠিকই বলেছে, অনেক তো হলো, এভাবে আর কতদিন চলবে?
মায়ের কথাটা একটু ভাবো, মিলনকে নিয়ে কিভাবে আছে, কি করছে সেটাও তো আমাদের দেখতে হবে। নাতিটার লাইগাই খারাপ লাগে। বাবারে হারাইয়া ইতিম হইয়া গেল। শুনছি লেহাপড়া সাইরা দিয়া কাম করতেছে। মা, আমি শুনছি। আমাদের কি উচিত না এই বিপদে ওদের পাশে দাঁড়ানো? বাবার কথা রাখতে গিয়ে আমরা তো ওদের সাথে অন্যায় করেছি। আমি কি কইমু বাপ? তোর যদি মন চায় তুই গিয়ে দেখে আয়। চলো মা, কাল আমরা ওদের বাসায় যাই। ঠিক আছে, তাইলে কাল তুই তাড়াতাড়ি অফিস থেকে আয়া পড়িস, বিকালে যাবনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি রেস্টুরেন্টে। কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমার ছুটি থাকে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সাইকেল নিয়ে বাসায় চলে আসি। গোসল করে এসে আম্মুর সাথে দুপুরে খাবার খেয়ে নেই। আম্মুর সাথে বসে কথা বলছি, তখনই দরজায় কেউ নক করে। এই সময় আমাদের বাসায় কে আসলো আবার? তোর কোনো বন্ধু আসার কথা নাকি? না আম্মু, আচ্ছা আমি দেখছি। বলেই গিয়ে দরজা খুলে দেখি মামা, নানি আর রাখি আপু। বেশ অবাক হলাম নানি আর মামাকে দেখে। তারা তো কখনো আমাদের বাসায় আসেনি, তাহলে আজ হঠাৎ? কেমন আছিস বাবা মিলন? ভালো আছি, আপনারা আমাদের বাসায়? কেন রে নানু ভাই, আমরা কি তোকে বাসায় আইতে পারি না? আসুন ভেতরে। সবাই ভেতরে আসে। আম্মু মামা আর নানিকে দেখে রেগে যায়। রেগে যাওয়াটাই স্বাভাবিক। আব্বুর মৃত্যুর খবর শুনেও তারা আসেনি। মিলন, এরা কেন এসেছে আমাদের বাসায়? কি বলছিস বোন? আমরা কি তোদের দেখতে আসতে পারি না? আমরা কি তোদের দেখতে আসতে পারি না? বোন? এতদিন পর মনে হয়েছে বোনের কথা। আমার স্বামীর মৃত্যুর খবর শুনে তো আপনারা আসেননি। আমি আমার ছেলেটাকে নিয়ে বেঁচে আছি নাকি মরে গেছি জানার চেষ্টা করেছেন একবারও? তুই তো জানোস মা, তোর বাপ কেমন ছিল। তার কথা রাখতে গিয়ে আমরা তোদের খবর নিতে চেয়েও পারি নাই। তাহলে আজ কেন তার কথার বাহিরে আসলেন? আর মা বলছেন আজ আমাকে? আমি আপনাদের কেউ না। মিলন, ওনাদের চলে যেতে বলো। ফুপিমণি, আমার একটা কথা শুনো। কি আর বলবি তুই মা, সবই তো জানিস তুই। কি এমন অপরাধ করেছিলাম আমি মিলনের আব্বুর সাথে চলে এসে? তার জন্য আমার স্বামীর মৃত্যুর খবর শোনার পরেও একবারও আসা যায়নি। আমার ছেলেটার স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হবে, কিন্তু এখন সেই স্বপ্ন বাদ দিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করে আমাদের সংসারটা চালাচ্ছে। আমাকে তুই মাফ করে দি মা, ভুল হয়ে গেছে আমাকে। ফুপিমণি, সব ভুলে চলো আমরা নতুন করে আবার শুরু করি। বোন, তুই মিলনকে নিয়ে আমাদের বাসায় চল। তোরা এখন থেকে আমাদের সাথে থাকবি, আর মিলন আবার লেখাপড়া করবে। আমাদের কারো দয়া লাগবে না, আমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। নানু ভাই, তুই এটা করোনা কেন কইতেছস? আমরা কি তোকে আপন না? আপনারা না আমাদের কখনো আপন ছিলেন আর না আছেন। 26 বছর পর আপনাদের মনে হয়েছে আমরা আপনাদের আপন? এই 26 বছর কোথায় ছিলেন আপনারা? বাবা, মানছি আমাদের ভুল হয়েছে। তোদের সাথে আমরা অন্যায় করছি। আমাদের ভুলের কি কোনো ক্ষমা নেই? ফুপিমণি, তারা যা করেছে তাই যদি এখন তোমরা করো তাহলে তো সম্পর্কটা কখনোই ঠিক হবে না। যা হয়েছে সব ভুলে আবার নতুন করে আমরা শুরু করি। নানি এসে আম্মুর পায়ে ধরতে গেলে আম্মু নানিকে ধরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমারে তুই মাফ করে দে মা, আমি তোর সাথে অন্যায় করেছি। এমন করে বলো না মা। মা বাবার কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। আমি আগের সব কিছু ভুলে গেছি। মামা এসে আমাকে জড়িয়ে ধরে। সবার চোখেই পানি, তবে এটা কষ্টের পানি নয়। 26 বছর পর আবার সবার এক হওয়ার আনন্দের অশ্রু। কিছু সময় পর সবাই একসাথে গল্প করি। তোরা আমাদের সাথে চল, এখানে আর থাকতে হবে না। আর মিলন, আবার লেখাপড়া শুরু কর, নিজের স্বপ্ন পূরণ কর। না মামা, আমি আর পড়বো না, তবে আমাকে তোমার অফিসে একটা চাকরি ঠিক করে দিলে ভালো হয়। চাকরি তো করতে পারবি পরে, আগে লেখাপড়া শেষ কর। আব্বু তো ঠিকই বলেছে মিলন, আগে তুই লেখাপড়া শুরু কর। না আপু, আমাকে দিয়ে আর পড়ালেখা হবে না। আমার নানু ভাই যখন চাইতেছে না, তখন আর তোরা জোর করছিস না। আচ্ছা তাহলে মাহি, চল আমরা বাসায় চলে যাই। টুকটাক প্রয়োজনীয় জিনিস কিছু নিয়ে চলে আসি মামার বাসায়। রেস্টুরেন্টে কল করে বলে দেই আমি আর কাজ করব না। বস আমার টাকা হিসেব করে বিকাশে দিয়ে দেয়। বিকেলে ছাদে দাঁড়িয়ে আসি, আঁকি আপু এসে আমার পাশে দাঁড়ায়।
আরে আপু তুমি? এই, এত আপু আপু করিস কেন? আমার নাম ধরে ডাকতে পারিস না? তুমি আমার 2 বছরের বড়, আমি কি করে তোমার নাম ধরে ডাকি? আর তুমি তো আমার আপুই হও। এই, একবার আপু বলবি তো মেরে তোর নাক ফাটিয়ে দেব। তাহলে কি বউ বলে ডাকবো নাকি? হুম, এটা ঠিক আছে, বউ বলে ডাকতে পারিস। তোমার আব্বু শুনলে আবার সব সম্পর্ক শেষ করে আমাদের বাসা থেকে তাড়িয়ে দিবে। বউ হলে তো ডাকতে সমস্যা হবে না। কি বলছো তুমি আপু? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি কেন আমার বউ হবে? কারণ আমি তোকে ভালোবাসি, আর তোর জন্যই আমি তোদের বাসায় যেতাম। আমার মতো একটা চালচুলহীন ছেলেকে তুমি ভালোবাসো? এইসব কাহিনী ফিল্মে মানায়, বাস্তবে না। বাস্তব জীবনে হয়। আচ্ছা, আমি তোর সিনিয়র বলেই কি তোর আমাকে ভালোবাসতে সমস্যা? আমি কখনো তোমাকে নিয়ে এসব ভাবিনি, আর ভাবতেও চাই না। তোমাদের আর আমাদের মাঝে বিশাল দূরত্ব। আমি সকল দায়িত্ব মিটিয়ে নেব, শুধু তুই আমার হাতটা ধরে রাখিস। মামা আমাদের সম্পর্ক মেনে নেবে না, উল্টো এইসব নিয়ে আরও বেশি ঝামেলা হবে। আমি আছি তো, তুই এত ভীতু কেন? আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর তুই ছেলে হয়ে ভয় পাচ্ছিস। আমি ভয় পাচ্ছি না, আমি বাস্তবটা দেখতে পারছি, তাই। এত কিছু ভেবে ভালোবাসা হয় না, আর আমরা বাসায় সবাইকে রাজি করেই বিয়ে করব। সবটা আমি সামলে নেব, শুধু একবার বল তুই আমাকে ভালোবাসিস। ভালো তো সেই ছোটো থেকেই বাসি, কিন্তু সিনিয়র বলে ভয়ে বলতে পারিনি। আমি 2 হাত 2 দিকে ছাড়িয়ে দেই। আখি আপু। আচ্ছা এখনও কি আপু বলবো? ধুর। আখি দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। কতটা সময় পার হয়ে গেছে এভাবে জানি না। পশ্চিম আকাশে সূর্যটা প্রায় ঢলে পড়েছে, চারপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা এবার ছাড়ো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো এবার নিচে যাই। তোর বুক থেকে উঠতে ইচ্ছে করছে না। কতগুলো বছর তোর এই বুকে মাথা রাখার জন্য অপেক্ষা করছি, অবশেষে আজ সেই দিনটা এসেছে। আরও অনেক সময় পাবে, এখন নিচে যাই। কেউ এসে আমাদের এভাবে দেখলে কেয়ামত হয়ে যাবে। এত ভয় পাচ্ছিস কেন তুই? আচ্ছা চলো নিচে যাই। দুজন নিচে চলে আসি। মামা আম্মু আর নানি বসে কথা বলছে। দুজনে গিয়ে নানির 2 পাশে বসে পড়ি। নানি আমাদের দুজনের গালে হাতে রাখে। আজ অনেক দিন পর এই ঘরটাকে পরিপূর্ণ মনে হচ্ছে। সবাই একসাথে আরও বেশ কিছু সময় গল্প করি। রাতে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আমি ছাড়া সবাই আছে। আমি গিয়ে ফুপিমনির পাশে বসে পড়ি। কিরে মা, তুই এত লেট করে ঘুম থেকে উঠিস? এক্সাম শেষ তো ফুপি, তাই এখন ক্লাস নেই, এর জন্যই একটু লেট করে উঠি। আচ্ছা বুঝলাম। এরপর সবাই একসাথে নাস্তা করে নেই। আমি মামার সাথে অফিসে যেতে চাইলে মামা বলে, মাত্র আসলি এখানে, কিছুদিন রেস্ট কর, তারপর অফিসে যাবি। ঠিকই কইছে তোর মামা, কিছুদিন আরাম কর। কি অবস্থা হয়েছে, চোখের নিচে কালা দাগ পড়ে গেছে। কি আর বলবো, মামা নানির কথা মতো কিছুদিন রেস্টে থাকার সিদ্ধান্ত নেই। মামা চলে যায় অফিসে। আম্মু নানির সাথে বসে গল্প করছে। আমি রুমে চলে আসি, বিছানায় শুয়ে পড়ি। হঠাৎ আঁকি এসে আমার পাশে শুয়ে পড়ে। আরে কি করছো? কেউ দেখলে কি হবে? আব্বু অফিসে চলে গেছে, ফুপি আর দাদি নিচে গল্প করছে, তাই আমি আমার হবু বরের কাছে চলে আসলাম। আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করে ফেলি? তুমি যে কিছু করবে না সেটা আমি ভালো করেই জানি, এইটুকু বিশ্বাস তো তোমার উপর আমার আছে। বুঝেছি। আচ্ছা আখি, আমাদের সম্পর্ক সবাই মেনে নিবে তো? না মানলে আমি বুঝিয়ে বলবো, আমাদের সুখের কথা ভেবে তারা রাজি হবেই। তাই যেন হয়। আরও টুকটাক কথা বলতে বলতে কখন দুজন ঘুমিয়ে গেছি জানি না। দুপুরে ঘুম ভাঙতে দেখি আখি এখনও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। খুব সাবধানে উঠে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে বসে থাকি। ঘুম থেকে উঠে পাশে মিলনকে দেখতে পাইনি, পাশেই তো শুয়েছিল, উঠলো কখন? এসব ভাবতে ভাবতে উঠে ফ্রেশ হতে চলে যাই। কিছু সময় পর রুমে এসে দেখি আখি বিছানায় নেই। মনে হয় রুমে চলে গেছে। আমি রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। নানি বসে বসে পান বানাচ্ছে। আমি গিয়ে নানির হাত থেকে পান নিয়ে বলি, আজকে আমি তোমাকে পান বানিয়ে দেই নানি। আচ্ছা ঠিক আছে, দে। সুপারি কয়টা দিব? তারপর খয়ের চুন।
নানি আমাকে বলে বলে দিচ্ছে আর আমি বানিয়ে দিচ্ছি। পান বানিয়ে নানির হাতে দেই, নানি পান খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 7 দিন। এই 7 দিন বাসা থেকে কোথাও যাইনি। আখির সাথে সকাল বিকেল সবসময় প্রেম করেই কাটিয়েছি। আজকে অফিসে যাব, রেডি হয়ে আম্মুর রুমে এসে আম্মুকে বলি, দোয়া করো আম্মু। আমার দোয়া সবসময় তোর সাথে আছে বাবা। বলে আম্মু আমার কপালে চুমু দেয়। নানি আর আখির কাছে গিয়েও বলে মামার সাথে বাসা থেকে বের হয়ে মামার গাড়ি করে অফিসে চলে আসি। মামা একটা ডেস্ক দেখিয়ে দিয়ে বলে, এটা তোর ড্রেক্স, তুই বসে থাক, ম্যানেজার এসে তোকে কাজ বুঝিয়ে দিবে। আর কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসিস। আমি ঠিক আছে বলতেই মামা চলে যায়। আমি ডেস্কে বসে থাকি। একটু পর ম্যানেজার এসে কাজ বুঝিয়ে দেয়। আমি কাজ করতে থাকি। রুমে শুয়ে শুয়ে মিলনের কথা ভাবছি। এই 7 দিনে কতটা কাছাকাছি চলে এসেছে দুজন। আব্বু আর দাদি রাজি হলেই আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। আব্বু আর নানিকে রাজি করেই ছাড়বো। আমি মিলনকে হারাতে পারবো না। কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। মামার সাথে বাসায় চলে আসি। বাসায় আসতেই নানি বলে, কি রে নানু ভাই, অফিসের প্রথম দিন কেমন করলো? খুব ভালো নানি। ঠিক আছে বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে মামা আর আমি খাবার খেয়ে নিই। সোফায় বসে গল্প করছি নানির সাথে। আখি এসে বলে, মিলন চলো না কোথাও থেকে ঘুরে আসি। কতদিন হয়ে গেল বাসা থেকে বের হই না। অফিস থেকে মাত্র বাসায় আসলাম, একটু রেস্ট নিতে দে। সমস্যা নেই মামা, আমিও এখানে আসার পর কোথাও যাইনি। আমারও কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। তাহলে আমি গিয়ে রেডি হয়ে আসি। বলে আখি চলে যায় রেডি হতে। কিছু সময় পর রেডি হয়ে আসলে দুজনে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে উঠে পড়ি। আখি আমার এক হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। একটু পর রিক্সা এসে একটা পার্কের সামনে থামায়। দুজনে রিক্সা থেকে নেমে দুজনে পার্কের ভেতরে ঢুকে হাতে হাত রেখে হাঁটছি। কিছু সময় হাঁটার পর একটা বেঞ্চে বসে পড়ি। আখি এখনও আমার হাত ধরে আছে। হাত ঘেমে গেছে, এবার একটু ছাড়ো। ঘামলে ঘামুক, আমি তোমার হাত ছাড়বো না। সিনিয়র গার্লফ্রেন্ড বলে কথা। আর কিছু না বলে দুজনে বসে থাকি। আরও বেশ কিছু সময় ঘুরে বাসায় চলে আসি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। পরের দিন অফিসে চলে আসি। এভাবে অফিস বসা করে কেটে যায় 3 মাস। রুমে বসে একটা ফাইলের কাজ করছি। নানি রুমে এসে আমার পাশে বসে, আরে নানি তুমি কিছু বলবে? তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবি নানু ভাই? কি এমন কথা নানি, তুমি বলো, সত্যি বলবো। আচ্ছা নানু ভাই, আখিকে তোর কাছে কেমন লাগে? আমি কিছুটা ভয় পেয়ে যাই। নানি হঠাৎ এই কথা বলছে কেন? হঠাৎ এই কথা বলছো কেন? বল না, কেমন লাগে তোর কাছে আখিকে? ভালো, কিন্তু কেন নানি? কিছুদিন অপেক্ষা কর, সব জানতে পারবি। বলেই নানি চলে যায়। সব কিছু মাথার ওপর দিয়ে গেল। আমি আবার কাজে মনোযোগী হই। রুমে বসে বসে মোবাইলে কার্টুন দেখছি। দাদি রুমে এসে বলে, কি রে দিদি ভাই, কি করছিস? এই তো দাদি বসে আছি, আসো বসো। তোর কাছে একটা কথা জানতে এলাম। কি কথা দাদি? আচ্ছা দিদি ভাই, তোর আর মিলনের বিয়ে হলে কেমন হয়? দাদির কথা শুনে তো নাচতে ইচ্ছে করছে, কিন্তু দাদিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আমি কি বলবো দাদি, তোমরা যা বলবে আমি তাই করব। তোমাদের সঙ্গে কিছু কথা ছিল। কি কথা আম্মু বলো? আমি চাই মিলন আর আখির বিয়ে দিতে, তোমরা কি বলো? কিন্তু আম্মু, আগে তো মিলনের 2 বছরের বড়। তাতে কি হয়েছে মাহি, তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই মা, তুমি যা বলবে তাই হবে। ভাইজান যদি রাজি থাকে তাহলে আখিমাকে আমার মিলনের বউ করতে আমার কোনো সমস্যা নেই। ওরা যদি রাজি হয় তাহলে আমারও কোনো রকম সমস্যা নেই মা। রুমে বসে কাজ করছিলাম, তখনই মামা আমাকে আর আখিকে ডাকে। দুজনে নিচে এসে দেখি মামা আম্মু আর দাদি কিছু নিয়ে কথা বলছে। আমাদের ডেকেছো আব্বু? আমরা তোমাদের বিয়ে ঠিক করেছি, তোমাদের কিছু বলা আছে? তোমরা যা বলবে তাই হবে, আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। দিদি ভাই, তুই কিছু বলবি? আমিও তোমাদের কথার বাইরে যাব না। তাহলে তো হয়েই গেল, আগামী শুক্রবার ওদের বিয়ে। কিছু না বলে দুজনেই সেখান থেকে চলে আসি। আমার রুমে এসে আখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, দেখলে তো
আমাদের কিছু বলতে হলো না, ওনারাই আমাদের ভালোবাসার মিলন করে দিল। আমিও ভাবতেই পারিনি এত সহজে সব কিছু হয়ে যাবে। তুমি তো ভয়েই শেষ, আর 9 দিন পরে আমাদের বিয়ে। আমার যে কি খুশি লাগছে। আমার খুব খুশি লাগছে। আপাতত আপনারা বিদায় নিন, আর বিয়ের দিন সবাই চলে আসবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।